রেডি দে হাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কাইসার উদ্দিন, প্রভাষক, আইসিটি, কক্সবাজার ডিসি কলেজ। তোমরা জানো আমাদের কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক ও প্রতিষ্ঠাতা সভাপতি কক্সবাজার ডিসি কলেজ স্যারের পরামর্শক্রমে এবং আমাদের যে কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের দিক নির্দেশনায় প্রতিদিনকার মতো আমরা অনলাইন ক্লাসগুলি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা তোমাদের প্রথম বর্ষের ক্লাস এখন শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সবচেয়ে ইন্টারেস্টিং আইসিটি বিষয়ের, তোমাদের এইচএসসি লেভেল আইসিটি বিষয়ের, সেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটি একটু জটিল এবং ইন্টারেস্টিং। আশা করি সবাই আমার আলোচনা থেকে বিষয়টি বুঝতে পারবে এবং তোমাদের এটা সহজবোধ্য বলে মনে হবে। তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্বাগত জানিয়ে একটি স্লাইড আসছে তোমাদের। এখানে আমার পরিচিতি আছে মোহাম্মদ কাইসার উদ্দিন, প্রভাষক, আইসিটি, কক্সবাজার ডিসি কলেজ। এখানে আমার মোবাইল নাম্বারটি আছে, আমার ইমেল আইডি আছে, আমার ফেসবুক আইডি এখানে আছে। আমরা আজকে এইচএসসি আইসিটির বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এখানে সংখ্যা পদ্ধতি নিয়ে। তাহলে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মধ্যে আজকের আলোচ্য বিষয় হবে সংখ্যা পদ্ধতি। ডিজিটাল ডিভাইসের অংশটা আমরা আরো পরে শুরু করব। তাহলে সংখ্যা পদ্ধতি, আমরা তো সংখ্যা সবাই চিনি, ছোটবেলা থেকেই সংখ্যা নিয়ে আমরা কাজ করি। 1 2 3 1 2 3 4 5 6, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংখ্যা আমরা সংখ্যা সম্পর্কে জানি। তাহলে এই সংখ্যা পদ্ধতির ইতিহাস, এই সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো, আমরা কিভাবে সংখ্যা গণনা করা শিখলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সংখ্যা পদ্ধতি কি আমরা একটু দেখে নিই। সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা আমরা চিনি, আমরা ছোটবেলা থেকে 1 2 3 4 5 6 7 8 এই যে সংখ্যাগুলি, এগুলো হচ্ছে এক একটি অঙ্ক। এগুলি আমরা প্রকাশ করি। প্রকাশ কিভাবে করি? লিখে করি, কথার মাধ্যমে করি এবং প্রিন্টিং এর মাধ্যমে করি। যেভাবে হোক আমরা এটা কি করি, একটা প্রকাশ করার পদ্ধতি আমাদের আছে এবং গণনা করি। আমরা কিভাবে এটি আমরা গণনা করি সেটা তো আমরা জানি। তাহলে এই কাজগুলি করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অথবা কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন বা লেখা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। মনে করো আমরা যখন কোনো একটা খেলাধুলা করি, একটা মাঠে লিখার কোনো কিছু নাই, তখন দেখা যায় বালির মধ্যে আমরা কি করি, লিখি, দাগ কেটে কেটে, দাগ কেটে কেটে আমরা লিখি। দাগ একটা দিলে 1, দুইটা দিলে 2, তিনটা দিলে 3, এইভাবে আমরা কিন্তু লিখি। তাহলে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন
বা লেখা প্রকাশ করার পদ্ধতি হলো কি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। এরূপ এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা তৈরি করা হয়। তাহলে সংখ্যা প্রকাশ করার বা সংখ্যার ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। অঙ্ক হচ্ছে কি 1 2 3, এগুলি হচ্ছে অঙ্ক। 1 2 3 এগুলি অঙ্ক। তাহলে এই অঙ্কগুলি আমরা যদি সাজাই একটার সাথে আরেকটা, মনে করো 1 এর সাথে 0 বসাইলে 10 হয়, তাহলে এটা একটি সংখ্যা। তাহলে কি করলাম, এগুলি একটির সাথে আরেকটা কি বসিয়ে দিলাম। বসানোর পরে দেখা যাচ্ছে যে এগুলিকে আমরা কি সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারতেছি। আবার 1 1 1 1 তিনটে যদি আমরা পাশাপাশি বসাই তাহলে 1 1 1 এগুলি কি এক একটি সংখ্যা। এইভাবে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যাকে প্রকাশ করার বা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অথবা কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করি, যেমন দাগ কাটি। দাগ কাটাটাও এটাও একটা সাংকেতিক চিহ্ন, ওখানে তো কোনো সংখ্যা নাই, আমরা দাগ কাটলাম। তাহলে দাগ কাটলেও এটা একটা পদ্ধতি সংখ্যাকে প্রকাশ করার। অথবা লবণ মাঠে আমরা দেখি কতগুলি কাঠি, মানে একজন আনলো একবার, বা একটা বালতি ফেললো, একটা কাঠি দিল। এইভাবে কাঠির মাধ্যমে কি করা হয়, সংখ্যাকে প্রকাশ করা হয়। তাহলে উদাহরণস্বরূপ আমরা এখানে দিলাম 1 2 3 52 07 52। তাহলে এখানে 3টি অঙ্ক আছে, পরেরটায় 2টি অঙ্ক আছে, পরেরটায় 2টি অঙ্ক, এর পরটিতে 3টি অঙ্ক এখানে বিদ্যমান আছে। এগুলি এক একটি সংখ্যা। তাহলে এরকম ভাবে প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো? আমরা কি শিখতে পারবো? দেখো, সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবে, সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিভিন্ন সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নির্ণয় করতে পারবে, বাইনারি যোগ বিয়োগ সম্পন্ন করতে পারবে, চিহ্নযুক্ত সংখ্যার ধারণা ব্যাখ্যা করতে পারবে, 2 এর পরিপূরক নির্ণয় করতে পারবে, কোডের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার কোডের তুলনা করতে পারবে, বুলিয়ান অলজেব্রার ধারণা ব্যাখ্যা করতে পারবে, বুলিয়ান উপপাদ্যসমূহ প্রমাণ করতে পারবে, লজিক অপারেটর ব্যবহার করে বুলিয়ান অলজেব্রার ব্যবহারিক প্রয়োগ করতে পারবে, বুলিয়ান অলজেব্রার সাথে সম্পর্কিত ডিজিটাল ডিভাইস সমূহের কার্যপদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। তাহলে এই কাজগুলি আমরা যখন এই অধ্যায়টি শেষ করব তখন আমরা এগুলি করার সক্ষমতা অর্জন করব ইনশাল্লাহ। এখন সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু দেখো। এখানে আমি একটি ইমেজ দেখালাম যেখানে মেডিকেল লিখে আছে এবং জাভিয়ার লিখে আছে। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে এরো চিহ্ন দিয়ে কিছু সংখ্যা নির্দেশ করতেছে। এখানে মনে করো এল, একদম মেডিকেলের লাস্টে এল আছে, এল এর মান হচ্ছে 50, এল সমান কি 50 বোঝাচ্ছে। আবার সি সমান বোঝাচ্ছে 100, ডি সমান বোঝাচ্ছে 500, এম সমান বোঝাচ্ছে 1000। আবার নিচে আইসা আই সমান বোঝাচ্ছে 1, বি সমান বোঝাচ্ছে 5, এক্স সমান বোঝাচ্ছে 10। তাহলে যখন আমরা এটি একটি সংখ্যা পদ্ধতির ধারণা, এই সংখ্যা পদ্ধতিতে আই সমান 1, ভি সমান 5, এক্স সমান 10, এল সমান 50, সি সমান 100, ডি সমান 500 এবং এম সমান কত পাই? আমরা এম সমান পাই 1000। এইভাবে আমরা আমাদের যে সংখ্যা পদ্ধতি এগুলি আমরা প্রকাশ করতে পারি।
হ্যাঁ, এখন এই কে যেন সাউন্ড হচ্ছে কার আইডি থেকে, মিউট করে ফেলো, আনমিউট করো। তাহলে এখন আমরা আরেকটা চিত্র দেখি। এখানে এই চিত্রটিতে দেখা যাচ্ছে যে রোমান নিউমেরাল, তারপরে হচ্ছে নাম্বার। এখন রোমান যে সংখ্যা, রোমান প্রাচীনকালে মিশরীয়রা সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির ধারণা প্রকাশ করেন, ধারণা দেন। ওনাদের যে রোমান সংখ্যা পদ্ধতিতে আই সমান হচ্ছে কত 1, বি সমান হচ্ছে 5, x সমান 10, এল সমান 50, সি সমান 100, ডি সমান 500, এম সমান কি 1000। এগুলি আমরা আগে ওই 10 পর্যন্ত জানতাম রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে, কিন্তু বাকিগুলো আমরা খুব একটা জানতাম না। তাহলে দেখলাম যে এইভাবে রোমান সংখ্যা পদ্ধতিতে যদি আমাদের সংখ্যা লিখতে হয়, এই বিষয়গুলি আমাদের কি করা লাগবে, জানা লাগবে। তাহলে মিশরীয় সংখ্যা পদ্ধতির এগুলি হচ্ছে একটা চিত্র। এই দুইটা চিত্রকে মিশরীয় সংখ্যা পদ্ধতির কি এখান থেকে আমরা ধারণা পাই। প্রাচীন বিভিন্ন সংখ্যা পদ্ধতি কি একটু আমরা দেখে নিই। মিশরীয়দের সংখ্যা পদ্ধতি, যেটা আমরা একটু আগে দেখলাম, ব্যাবিলনীয়দের সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে গ্রিকদের সংখ্যা পদ্ধতি, তারপর রোমানদের সংখ্যা পদ্ধতি, মায়াদের সংখ্যা পদ্ধতি, এবং সর্বশেষ আধুনিক সংখ্যা পদ্ধতি। এখন যে সংখ্যা পদ্ধতি আমরা বর্তমানে ব্যবহার করি সেটা হচ্ছে আধুনিক সংখ্যা পদ্ধতি। কিন্তু আধুনিক সংখ্যা পদ্ধতি একদিনে এই পর্যায়ে আসে নাই। মিশরীয় সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে বেবিলনীয়দের সংখ্যা পদ্ধতি, গ্রিকদের সংখ্যা পদ্ধতি, রোমানদের সংখ্যা পদ্ধতি, মায়াদের সংখ্যা পদ্ধতি, এই বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে আজকের আমরা যে আধুনিক সংখ্যা পদ্ধতির ধারণা, সেটা আমরা একটু একটু করে লাভ করেছি। তাহলে এগুলির অনেক বর্ণনা আছে। এগুলি অনলাইনে না হলে হয়তো এটা সরাসরি বিস্তারিত আরো বলা যেত। তারপর আমরা চেষ্টা করি একটু ধারণা নেওয়ার জন্য। মিশরীয় সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটু ধারণা নিই। সভ্যতার জন্মলগ্ন থেকে মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা থেকে দেয়ালে দাগ কেটে, তারপরে কাঠি দিয়ে নুড়ি পাথর, রশির গিট, এমনকি আঙ্গুলের গণনায় হিসাব নিকাশ করত। সভ্যতা বিকাশের পেছনে মিশরীয়দের অবদান অনস্বীকার্য। তাহলে গণনার যে সভ্যতা, এই গণনা কাজে মিশরীয়দের অবদানটা কি অস্বীকার করার কোনো জো নাই। প্রাচীন মিশরে ব্যবসা বাণিজ্য ও স্থাপত্য ও জীবনযাত্রায় প্রভূত উন্নতির সাথে সাথে একটি উন্নত গণনা পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তাহলে প্রাচীন মিশরে এদের সভ্যতার উন্নতির সাথে সাথে এদের যে হিসাব নিকাশ রাখার জন্য গণনার যে পদ্ধতি ছিল, সেটার উন্নতির একটু প্রয়োজনীয়তা ছিল। সেই প্রয়োজনীয়তার নিরিখে বিকশিত হয় মিশরীয় সংখ্যা পদ্ধতি, যা আনুমানিক খ্রিস্টপূর্ব 3000 থেকে 34 খ্রিস্টাব্দে মিশরীয় ভাষা ও সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে আমরা 3000 থেকে 34 খ্রিস্টাব্দে মিশরীয়রা ভাষা ও সংখ্যা নির্দেশ করার জন্য বিভিন্ন চিত্রলিপির কিনিত সাহায্য নিত। এই চিত্রলিপিকে বলা হয় হাইরোগ্লিফিক্স। তাহলে মিশরীয়রা সংখ্যা প্রকাশ করার জন্য যে চিত্রলিপি ব্যবহার করত তাকে বলা হতো হাইরোগ্লিফিক্স। এই হাইরোগ্লিফিক শব্দটি মূলত একটি গ্রিক শব্দ, যার অর্থ পবিত্র লিপি। এখানে ড্রয়িং করে প্রতিদিন, এই ড্রয়িংটা যদি না করে একটু ভালো লাগে আর কি, এগুলি করিও না বাবা। তাহলে এই মিশরীয়দের চিত্রলিপিকে বলা হতো কি
সংখ্যা প্রকাশ করার জন্য যে চিত্রলিপি ব্যবহার করা হতো সেটাকে বলা হচ্ছে হাইরোগ্লিফিক্স। এই হাইরোগ্লিফিক্স একটি মূলত গ্রিক শব্দ, এটির অর্থ হচ্ছে পবিত্র লিপি। এখন আমরা সংখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। সংখ্যার প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অবস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে এটাকে ইংলিশে আমরা বলি, একটা হচ্ছে নন পজিশনাল, যার পজিশনটা কি নাই, ঠিক নাই। সংখ্যার যে পজিশন, সংখ্যার যে স্থান, যার স্থান ঠিক থাকে না, সেটা হচ্ছে অস্থানিক বা অবস্থানিক সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার পজিশন আছে সেটাকে আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা অবস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অবস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমি একটি সংখ্যা যখন লিখি, সেই সংখ্যার যে চিহ্ন বা অঙ্কসমূহ আছে সেগুলি পজিশন বা অবস্থানের উপর কি করে না, নির্ভর করে না, সেটাকে আমরা বলতেছি কি অবস্থানিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতীক হিসেবে হাতিয়ার, পশু পাখি এবং জীবজন্তুর ছবি, এমনকি গাছ বা ফুল দিয়ে নির্দিষ্ট সংখ্যামান প্রকাশ করা হতো। তাহলে সংখ্যা যখন এই পদ্ধতি লেখা হয়, সেখানে কিছু হাতিয়ার ব্যবহার করা হতো, পশু পাখি ব্যবহার করা হতো, জীবজন্তুর ছবি ব্যবহার করা হতো, এমনকি ফুল বা গাছ দিয়ে নির্দিষ্ট সংখ্যার মান প্রকাশ করা হতো। এটাকে বলা হচ্ছে হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তাহলে হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি হচ্ছে অবস্থানিক সংখ্যা পদ্ধতি, যেখানে সংখ্যার পজিশনের উপর সংখ্যার মান নির্ভর করে না। সে কারণে এটার অবস্থান যেহেতু ঠিক নাই, যার ফলে এটাকে বলা হচ্ছে অবস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি দেখো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যার অবস্থানের উপর নির্ভর করে তাকে কি বলে, স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এখানে যে সংখ্যাটি আমরা ব্যবহার করি সেগুলি প্রত্যেকটি সংখ্যার একটা পজিশন থাকবে। যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। এই পদ্ধতিতে সংখ্যার মান বের করতে বেস, অঙ্কের অবস্থান এবং রেডিক্স পয়েন্ট ব্যবহৃত হয়। তাহলে এখানে সংখ্যা প্রকাশ করার জন্য একটি বেস থাকবে, অঙ্কের অবস্থান থাকবে এবং একটি রেডিক্স পয়েন্ট থাকবে। এই বিষয়গুলি যখন একটি সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান থাকবে, তখন সেটাকে আমরা বলবো স্থানিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সর্বাধুনিক ধাপ হিসেবে স্থানিক সংখ্যা পদ্ধতি বর্তমান বিশ্বে কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। স্থানিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যার বিভিন্ন অংশ নিচে দেখানো হলো। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ আমরা দেখি কিরকম। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা এখানে যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্ণীত হয়, তখন সেটিকে আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে আমাদের যে সংজ্ঞার সাথে উদাহরণটা একটু দেখি। এখানে কে যেন ড্রয়িং করছে, একটু মুছে ফেলো, কাইন্ডলি একটু মুছে দাও, ড্রয়িং গুলো একটু মুছে দাও। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি সংখ্যা 2019.72, এটি একটি সংখ্যা 2019.72।
এই সংখ্যাটি, এই সংখ্যার মধ্যে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে 2019 আর একটা হচ্ছে 72, মাঝখানে আছে একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এটাকে আমরা দশমিক বলি, বাংলায় বলি দশমিক। তাহলে এই দশমিকের একটা হচ্ছে বাম দিকের অংশ আর একটা হচ্ছে ডান দিকের অংশ। বাম দিকের অংশটি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, দশমিকের বা রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশটি হচ্ছে কি নাম্বার? ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। আর দশমিকের ডান দিকের নাম্বারটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই ফ্র্যাকশন বা ভগ্নাংশ এবং ইন্টিজার নাম্বার এই দুই অংশকে ভাগ করে রেখেছে কি? রেডিক্স পয়েন্ট বা ভগ্নাংশটি। এখন যদি দশমিক থেকে বাম দিকের সংখ্যাগুলি আমরা হিসাব করি, দশমিক থেকে বাম দিকের সংখ্যাগুলি হিসাব করি, এগুলিকে বলা হচ্ছে এমএসবি। এগুলি হচ্ছে এমএসবি। দশমিক থেকে বাম দিকে যতগুলি সংখ্যা থাকবে এগুলিকে আমরা এমএসবি হিসেবে ধরি। এমএসবি মানে কি? এমএসবির অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট, অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ বিট, অর্থাৎ বেশি গুরুত্বের বিট। এই সংখ্যাগুলির মানের দিক দিয়ে এদের গুরুত্ব অনেক বেশি, দশমিকের বাম দিকের গুলি। আবার দশমিকের ডান দিকের গুলিকে আমরা বলতেছি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, সবচেয়ে কম গুরুত্বের বিট। তাহলে এলএসবি এবং এমএসবি এই দুইটা অংশকে মাঝখানে রেডিক্স পয়েন্ট দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে রেডিক্স পয়েন্টের বাম দিকের গুলিকে আমরা বলতেছি এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট। আবার রেডিক্স পয়েন্টের ডান দিকের গুলিকে আমরা বলতেছি কি? এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা সবচেয়ে কম গুরুত্বের বিট। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতিতে এখানে এই বিষয়গুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের সময় প্রায় শেষের দিকে। তাহলে এখানে আমরা দেখলাম এই যে পূর্ণাংশ, ওই চিত্রটি আবার দেখলাম একইভাবে। এখন এখানে উপরোক্ত চিত্রের এখানে কি দেখা যাচ্ছে দেখো, এখানে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাংশ ও ভগ্নাংশ এই দুভাগে বিভক্ত করা হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যার মানে ব্যবহৃত অঙ্ক বা প্রতীকের মান অঙ্কের অবস্থান এবং সংখ্যা পদ্ধতির বেজের উপর নির্ভরশীল। তাহলে এখানে সংখ্যা পদ্ধতির একটি বেজের কথা বলতেছে, এই অবস্থান এবং অঙ্কের মান সংখ্যা পদ্ধতির বেজের উপর কি আছে? নির্ভর করে। এই পদ্ধতির মাধ্যমে ইচ্ছামতো সংখ্যা গঠন করা যায়। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে ইচ্ছামতো সংখ্যা গঠন করা যায়। সংখ্যা পদ্ধতির বেজ কি এটা একটু আমরা দেখি। সংজ্ঞা: কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীক সমূহের সমষ্টিকে বোঝায়। তাহলে দেখো, কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্ক বা প্রতীক সমূহের সমষ্টিকে বোঝায়। তাহলে এখানে সংখ্যাগুলোকে একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটি সংখ্যা পদ্ধতির থেকে পৃথক বোঝানোর জন্য বন্ধনী ব্যবহার করা হয়। তাহলে এখানে একটি বন্ধনী ব্যবহার করা হয় একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার পৃথক বোঝানোর জন্য। তাহলে বন্ধনী দ্বারা ভিত্তি বা বেজ অনুচিহ্ন আকারে লিখতে হয়। এখন দেখো, আমরা একটি সংখ্যা লিখলাম 786। এখানে এটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা আবদ্ধ করেছি, 786 সংখ্যাটিকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেছি। এরপরে নিচে করে আমরা দিচ্ছি 10। এটি একটি দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। এটি একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে একটি সংখ্যা পদ্ধতি আমরা পাবো, যেটির নাম হচ্ছে ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এই যে 786 সংখ্যাটি আমরা লিখলাম,
এর ভিতর আমরা দিলাম যে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের বাইরে tan, এই tan হচ্ছে বেস। এই সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের মূল সংখ্যা হচ্ছে কি, দশমিক সংখ্যা হচ্ছে 786 এবং দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। তাহলে এই 10 এটাকে বেস বা ভিত্তি বলা হয়। আমরা যেটা ব্র্যাকেটের বাইরে লিখলাম সেটাকে বেস বা ভিত্তি বলা হয়। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতির আমরা একটা প্রকারভেদটা দেখে নিই। ডেসিমাল সংখ্যা পদ্ধতি এক নম্বরে, তার বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের যে স্থানিক সংখ্যা পদ্ধতি আছে বা যে আমরা সংখ্যা পদ্ধতি বলতে যেগুলিকে বুঝি, এইগুলিকে আমরা মূলত সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হিসেবে এগুলিকে বুঝি। তাহলে এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হিসেবে এগুলিকে বুঝি। তাহলে স্থানিক সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হিসেবে আমরা এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতিকেই বুঝি। তাহলে আজকে আমরা এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির যে সিস্টেম সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, যেহেতু আমাদের সময় শেষ। আজকে আমরা প্রাথমিকভাবে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি, সংখ্যা পদ্ধতির যে ইতিহাস, তারপরে সংখ্যা পদ্ধতির কোন কোন ধাপ পার করে বর্তমান যে আধুনিক সংখ্যা পদ্ধতিতে এসেছে সেগুলি আমরা দেখলাম। এরপরে আমাদের মূল যে সংখ্যা পদ্ধতি, অবস্থানিক সংখ্যা পদ্ধতি এবং স্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল নাম্বার সিস্টেম কি সেটা আমরা দেখলাম। এবং যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাদের কোনো কি থাকে না, অবস্থান নির্দিষ্ট থাকে না। কিন্তু স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যার অবস্থানগুলি নির্দিষ্ট থাকে এবং এখানে একটি রেডিক্স নাম্বার থাকে, একটি বেস থাকে, এটা আমরা দেখলাম। তারপরে বেস কি সেটাও আমরা দেখলাম। এবং আমাদের সংখ্যা পদ্ধতির যে স্থানিক সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ, 4 ধরনের প্রকারভেদ বা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বলতে আমরা এই 4 ধরনের প্রকার, এই 4টাকে বুঝি, যেখানে ডেসিমাল নাম্বার সিস্টেম বা বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি আমরা আজকে আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা এগুলি নিয়ে বিস্তারিত আমরা বর্ণনাতে যাব। তো যদি কারো প্রশ্ন থাকে তোমরা কি করতে পারো, তোমরা করতে পারো। আমরা এটা আজকে আর এটা নিয়ে আলোচনা করব না। তো থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন নাই স্যার? অঙ্ক কি স্যার এভাবে? হ্যাঁ বলো। অঙ্ক কি স্যার কম্পিউটারে পাবেন? অঙ্ক হ্যাঁ, অঙ্ক আমি তোমাদেরকে কিভাবে করতে হবে সেটা দেখাই দেবো, এটা আরো পরে। আগামী ক্লাস থেকে তোমরা আস্তে আস্তে ওইদিকে প্রবেশ করবে।